এটা আপনি জেনে রাখেন যে রাষ্ট্রপতি কিন্তু এখন চাইলে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এই জরুরি অবস্থা ঘোষণা করলে কোনো ধরনের মৌলিক অধিকার থাকবে না, কারো কোনো মিছিল মিটিং, রাজনৈতিক দল, মামলা মোকদ্দমা কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। এইটা কিন্তু একটা বড় ধরনের তার ক্ষমতা ইমার্জেন্সি ঘোষণা করার ব্যাপারে। এরপরে আপনি জানতে চেয়েছেন মনে হয় যে লাস্টের প্রশ্নটা যেন কি ছিল আপনার, আমি সামারি করছিলাম একদম শেষ দিকে যখন আপনি আলোচনা করেছেন প্রশ্নটা, আপনার মনে আছে আপনি কি প্রশ্ন করেছিলেন আমাকে? আমি এইখানে যে বিষয়টা একবার আপনার কাছে জানতে চাইবো, আপনি যে বিষয়টা বলছিলেন ভারতের কাছে সাহায্য চাইবেন কিনা। হ্যাঁ, ভারতের যে জায়গাটাতে আমি আপনাকে উত্তর দিয়েছি যে এই ধরনের চাওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, ইন্টারন্যাশনাল কমিউনিটি, ভারতকে যদি আমি আন্তর্জাতিক কমিউনিটির একজন সদস্য হিসেবে ধরি, আপনি দেখেন বাংলাদেশ, আমি যদি এখন ভারতকে নিয়ে বলি যে হ্যাঁ ভারতের কাছে উনি চাইবেন, ভারত অ্যাটাক করবে, এই অংশটা কেটে কালকেই ধরেন অনলাইন পুরাপুরি ভাইরাল করে দিবে। বরঞ্চ এইভাবে বলাটা বেটার যে ভারতকে আপনি ওই যে ভারত বিদ্বেষী জায়গাটা, ওই জায়গাটাকে সরিয়ে অন্য অনেকগুলো দেশের মতোই ভারত একটা দেশ, এইভাবে বিবেচনা করে আপনি যদি দেখেন যে কোনো মানে ইন্টারন্যাশনাল কমিউনিটির অংশে ভারতও পড়ে, সেটা পৃথিবীর সব রাষ্ট্রেই পড়ে, বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক কমিউনিটি, তারা যদি জাতিসংঘের মাধ্যমে আইনগতভাবে কোনো কিছু রিজলভ করতে পারেন, কোনো ধরনের স্যাংশন আরোপ করে, সেটা হতে পারে। স্যাংশন আরোপ করার ক্ষমতা তো আপনারা জানেন যে আমেরিকা স্যাংশন আরোপ করেছে, ভারত স্যাংশন আরোপ করতে পারে, নেপাল স্যাংশন আরোপ করতে পারে, ভুটান স্যাংশন আরোপ করতে পারে যে বাংলাদেশের সাথে কোনো বাণিজ্য করবে না নেপাল, বাংলাদেশের সাথে রাশিয়া কোনো বাণিজ্য করবে না। মানে এই ধরনের ঘটনা যদি ঘটে, তাই না? আমরা তো অতীতে দেখেছি যে কোনো স্বৈর শাসক বা রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে অন্যান্য যারা রাষ্ট্র আছে তারা স্যাংশন দিয়েছে, যেমন আপনার মিয়ানমারের সামরিক জান্তার উপরে নানান ধরনের স্যাংশন আছে। ঠিক একইভাবে ভারত কিন্তু স্যাংশন দিতে পারে, ভারত যদি চায়। মানে ভারত যদি চায়, আমি বলছি না যে ভারতের দেওয়া উচিত, ভারত যদি চায়। কারণ এখন যদি আমি এটা বলতে যাই, দেখা যাবে যে এই অংশটা কেটে আবার দিয়ে দিচ্ছে যে নিঝুম মজুমদার বলেছে যে ভারত যাতে বাংলাদেশকে স্যাংশন দেয়। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই টোকাই সরকার যেইভাবে ইচ্ছা ওইভাবে উৎখাত হলে আমার কোনো আপত্তি নেই। যেইভাবে ইচ্ছা, যেইভাবে, যে কোনো যার মাধ্যমে উৎখাত হলে আমার অন্তপক্ষে কোনো আপত্তি নেই। বাট আমি তারপরেও বলছি যে ইন্টারন্যাশনাল কমিউনিটি একটা রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে, সেই অনুযায়ী হয়তো হবে। আমার ইচ্ছা আর বাস্তব দুটো আলাদা জিনিস। তো সেই জায়গাতে আলাপটা হচ্ছে এমন যে রাষ্ট্রপতির একটা ভালো ক্ষমতা আছে, সেটা তিনি প্রয়োগ করবেন কিনা, নাকি এইভাবে বন্দি অবস্থাতে তিনি থাকবেন, সেটা একটু দেখার বিষয়। আমি আরো একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে শেখ হাসিনার সময় পর্বে আমরা দেখেছিলাম যে বাংলাদেশে প্রচুর উন্নতি হয়েছে, কিন্তু যখন থেকে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে কোনো রকম কোনো উন্নতি তো হয়নি। ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, টাকা পয়সা নেই বললেই চলে, তো যে স্ট্যান্ডার্ড অফ লিভিং সেটা অনেকটাই নেমে গিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এত কিছু যখন বাংলাদেশের সঙ্গে খারাপ হচ্ছে, সেখানে মানুষের উপরে অত্যাচার হচ্ছে, সে যে ধর্মেরই হোক অত্যাচার হচ্ছে, তৎসত্ত্বেও কেন রাষ্ট্রপতি তিনি চুপ করে রয়েছেন? মানে কোথায় গিয়ে বাদ সাজছে, কোথায় গিয়ে তার হাত পাটা বাঁধা রয়েছে যে এত অবক্ষয় দেখার পরেও তিনি কোনো রকম কিছু করছেন না? কারণ তার কাছে তো ক্ষমতা রয়েছে। আপনার মতো এই প্রশ্নটা আসলে সত্যি কথা বলতে আমার নিজেরও, আপনি যে একাই বিস্মিত হচ্ছেন, আপনি যেমন বিস্মিত হয়ে আমাকে জিজ্ঞেস করছেন, আমি একই সাথে বিস্মিত হচ্ছি, আর আমার আরেকটা অনুভূতি কাজ করছে যে আমার কষ্ট হচ্ছে যে এরকম একটা ভীষণ বাজে একটা অবস্থা বাংলাদেশের, সেই জায়গাতে রাষ্ট্রপতি কি তার ঠিক যতটুকু করবার কথা ততটুকু করেছেন? এই প্রশ্ন হয়তো আগামী দিনে আরো আসবে। আমরা আজকে বঙ্গভবনে কি হচ্ছে না হচ্ছে, কি ধরনের প্রেসার, কি ধরনের বিপদের মধ্যে তিনি আছেন, একদিন হয়তো বা সেই বই আকারেই আমরা এগুলো জানবো, এখন জানতে পারছি না। অতীতেও আমরা এরকম দেখেছিলাম, পরে আমরা জেনেছি নানান ভাবে আত্মজীবনীতে বা পরবর্তী সময় যখন সংবাদ হয়েছে সেগুলাতে। দেখেন, এইটাকে আপনি যখন সরকার বলছেন তখন আমি সরকারের সাথে একটি শব্দ যোগ করছি, অবৈধ সরকার। আপনারাও একটু বিবেচনা করে দেখবেন যে এটা অবৈধ সরকারই, কারণ বাংলাদেশের সংবিধানকে যদি আপনি রেসপেক্ট করেন বা বাংলাদেশ রাষ্ট্রের যদি আপনার কাছে মনে হয় এটা একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের সংবিধান কিন্তু এই ধরনের কোনো শাসন ব্যবস্থা নেই। ফলে এটা একটি অবৈধ সরকার হিসেবেই আসলে আমার মনে হয় উল্লেখ করা প্রয়োজন। তো এরকম একটা অবৈধ অবস্থাতে যেখানে আপনার যারা অন্য ধর্মাবলম্বীরা আছে, মুসলমান যারা ধর্মাবলম্বীরা আছে, তারাও যেমন টর্চারের শিকার, তাদেরকে খুন করছে, মারছে, গ্রেফতার করছে, কথা বলতে দিচ্ছে না,
হ্যাঁ, একইভাবে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে ধরপাকড় করছে, মারছে, তাদের বাড়িঘর লুট করছে। আপনি যেমন ধরেন যে চিন্ময় প্রভু, হ্যাঁ, আপনার ইসকনের যিনি প্রধান এই 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 যে এটাকে কি বলবো আপনার আধ্যাত্মিক যেই নেতা রয়েছেন, এই চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে আজকে মাসের পর মাস আপনার আটক করে রেখেছে। আপনি জানেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুর কিন্তু খাদ্যাভ্যাসের ভেতরে কিন্তু অনেক রেস্ট্রিকশন আছে। তিনি সম্ভবত ভেজিটেরিয়ান, তারপর হচ্ছে যে নিজ হাতে তিনি রান্না করে খান, কাউকে ছুতে দেন না। এইরকম একটা অবস্থাতে তাকে আজকে যেই তার ধর্ম পালন করতে দেওয়া হচ্ছে কিনা আমি নট কোয়াইট শিওর। তিনি সেখানে তার ধর্ম পালন করতে পারছেন কিনা, তিনি তার কথা তো বলতেই পারছেন না। তাকে গ্রেফতার করা হয়েছে কিসের জন্য করা হয়েছে? যে আপনার বাংলাদেশের পতাকা নাকি নিচে ছিল, ইসকনের পতাকা নাকি উপরে ছিল। কি একটা অবস্থা! অথচ চারদিকে আইসিস এর পতাকা ঘুরছে বাংলাদেশে। আচ্ছা, সেখানে কোনো মামলা হচ্ছে না, সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না। এখন এটা আমার কথা না, বাংলাদেশে একজন অতি পরিচিত অভিনেতা আছে, তার নাম অনন্ত জলিল। অনন্ত জলিল সাহেব আবার একসাথে ব্যবসায়ীও বটে। আমি জানি না আপনি সেই ভদ্রলোকের নাম শুনেছেন কিনা। হ্যাঁ, তিনি বেশ কিছু মুভি করেছেন। তো সেই ভদ্রলোক খুবই বড় একজন ব্যবসায়ী এবং বেশ বাংলাদেশের অর্থ সমাগমের দিক থেকে বা অর্থ আমদানির দিক থেকে রেমিটেন্স আনার জন্য তার একটা ভূমিকা আছে, এটা অস্বীকার করা যাবে না। অনন্ত সাহেব সেদিন সংবাদ সম্মেলনে পরিষ্কার করে বলেছেন যে আমাদেরকে মেরে ফেলুন, আমাদেরকে বাঁচতে দিন। হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে, এখন শ্রমিকরা এসে বলছে যে এই কথা বলছে, সেই কথা বলছে, তারা আন্দোলন করছে। করবে না? শত শত আপনার কারখানা বন্ধ হয়ে গেছে, তাদেরকে ফ্যাসিলিটেট করা হচ্ছে না। ফলে এই সরকারের, এই অবৈধ সরকারের সময় ব্যবসা বাণিজ্যগুলো ভেঙে পড়ছে, অর্থনীতি ভেঙে পড়ছে, আপনার ইন্টারন্যাশনাল রিলেশন গুলো তিক্ততা থেকে তিক্ততার পর্যায়ে পৌঁছেছে। তো এরকম একটা সিচুয়েশনে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলছেন যে আমি ফিরে আসব, সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কথা কিন্তু আমি যদি নাও শুনতাম, তাহলে আপনাকে আমি বলতে পারতাম ইজিলি যে এই অবৈধ সরকার বেশি দিন নাই। আমি বারবার বলেছি এবং আমি বলেছি যে আপনি আপনার হাতের করেক্ট কাউন্টডাউন শুরু করতে পারেন, যে এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে, লাথি উষ্টা দিয়ে বাংলাদেশের মানুষ তাদেরকে বিদায় করবে এবং চিরতরে তাদেরকে নির্মূল করবে। এটা আমার বিশ্বাস না, এটা আমার কাগজে কলমে যোগ বিয়োগ করলেই বের হয়ে যায়। আপনি কতক্ষণ সহ্য করবেন? রিক্সাওয়ালা, মুটে, মজুর, ভিক্ষুক পর্যন্ত বলছে যে তাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে। ফলে যখন আপনার প্রান্তিক লেভেলের মানুষরা এই ধরনের অভিযোগ করে, তাহলে বুঝবেন যে তার মরণ ঘন্টা বেজে গেছে। সো এটা সময় মাত্র। আমরা শুধু জানি না, ব্যাপারটাই এখন সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াচ্ছে। এই মুহূর্তে একটা জিনিস খেয়াল করেছেন খুব অদ্ভুত ভাবে, এই চুপ্পু, তাকে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না এবং ঈদের সময়ও তাকে দেখতে পাওয়া যায়নি। তিনি যখন শহীদ বেদিতে মালাদান করতে এসেছিলেন, একদম 12টা বাজার 1 মিনিট আগে এসে গোপনে এসে তিনি চলে গিয়েছিলেন, যদিও সেখানে তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল। কোথায় তিনি? তাকে কি তাহলে কেউ বন্দি করে রেখেছে? আপনাকে অনেক ধন্যবাদ, আপনার দর্শকদেরকে ধন্যবাদ। আসলে এই কথাটার একেবারে লিটারেল উত্তরটা হচ্ছে যে তিনি হয়তোবা বন্দী নন, কিংবা তিনি আছেন, কারণ ঈদের দিন তাকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। কিন্তু মৌনভাবে বা ট্যাসিটলি আমি যদি বলি, কার্যত, যে শব্দটাকে বলি কার্যত তিনি আসলে, আমার ধারণা কার্যত তিনি অনেকটা হাউস অ্যারেস্টের মতোই জীবনযাপন কাটাচ্ছেন। এবং বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী কিন্তু বর্ণনা অলরেডি সংবিধানে করা আছে। সংবিধানে পরিষ্কার করে দেওয়া আছে যে বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা ঠিক কতটুকু, কোন পর্যন্ত তিনি তার ক্ষমতার ব্যবহার করতে পারবেন, সমস্ত কিছু। আপনারা জানেন যে আপনার 5ই অগাস্টের পরে যখন আপনার এই জঙ্গি হামলাটা হলো, 5ই আগস্টে জঙ্গি হামলা হলো এবং এই টোকাইরা যখন এই ক্ষমতাটা দখল করলো, তখন কিন্তু তিনি সংসদ ভেঙে দিয়েছেন। এই যে সংসদ স্থগিত করা, ভেঙে দেওয়া, এগুলো কিন্তু সবই মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তাকে করতে হবে। আমরা কিন্তু এইটা আমাদের কাছে নিশ্চিত না যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কোনো পরামর্শ নিয়েছিলেন কিনা। আমরা অনুমান করে নেই যে তিনি কোনো পরামর্শ আসলে নিতে পারেননি। পরবর্তী সময়ে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়েছেন বলে একটা গুজব রটেছিল, সেটাও মিথ্যা প্রমাণিত হয়েছে।
এই সমস্ত কিছুর আলোকে রাষ্ট্রপতির কথাবার্তা সামনে অনেকবার এসেছিল। তাকে অপসারণ করবার জন্য আপনি জানেন যে গত বছরের অক্টোবরে খুব সম্ভবত 22 তারিখে হবে, এই জঙ্গি বাহিনী, এই টোকাই বাহিনী যারা আছে তারা তার বঙ্গভবন পর্যন্ত গিয়ে অ্যাটাক করেছে, যেখানে প্রায় তিনজন শিক্ষার্থী না মানে 3জন ব্যক্তি সেখানে আপনার আহত হয়েছে বলে আমরা তখন শুনেছি। এদের মধ্যে টোকাইরাও আছে বলে, টোকাইদের আর সাধারণ মানুষ হয়তোবা যারা আশেপাশে ছিল তারা নানানভাবে সেখানে দৌড়াতে গিয়ে বা পালাতে গিয়ে আহত হয়েছে বলে জেনেছি। আচ্ছা, এই যে আপনার রাষ্ট্রপতিকে কয়দিন পর পরই অপসারণের চিন্তা ভাবনা করছে, এই চিন্তা ভাবনাটা করা এবং তার প্রতি একটা ইমেন্স প্রেশারের কারণে আমার ধারণা যে তাকে অনেকটা ঘরবন্দি জীবনযাপনই কাটাতে হচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে তিনি আসলে কেন সেখানে আছেন, এই বঙ্গভবনে কেন আছেন, মানে এত কিছুর পরেও। দেখুন, আমাদের সংবিধান অনুযায়ী তিনি সেখানে থাকবেন এবং এটার কোনো ব্যত্যয় আসলে হলে আলটিমেটলি দেশ মানে সংবিধান অলরেডি প্রধানমন্ত্রী মানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধরনের প্রভিশন আমাদের এই সংবিধানের মধ্যে নেই। না থাকার পরেও যখন দখলদার বাহিনীর মাধ্যমে দেশ চলছে, তখন ইতিমধ্যেই একটা সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে। প্রশ্ন এসেছে যে একটা অবৈধ সরকার, একটা ইলিগাল গভর্নমেন্ট দিনের পর দিন এই সংবিধান বহির্ভূত ভাবে এই দেশ চালাচ্ছে, ক্ষমতার অপব্যবহার করছে। ইতিমধ্যেই আমাদের একটা সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে। তার মধ্যে রাষ্ট্রপতি যদি না থাকতো তাহলে জিনিসটা হয়তোবা আরো ভয়াবহ দিকে চলে যেত, কারণ রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ দিয়েছে বর্তমান সেনাপ্রধানকে। ফলে বর্তমান সেনাপ্রধান রাষ্ট্রপতি দুটো ব্যাপারই অতপ্রতভাবে জড়িত। এই স্ট্র্যাটেজির ব্যাপারটাও আসলে একটু মাথায় রাখা প্রয়োজন। আপনি জানেন যে একটা রেওয়াজ আছে বাংলাদেশে, সেটা হচ্ছে যে 2 ঈদেই, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই দুটো ঈদেই কিন্তু রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী বিভিন্ন মানুষকে তার এখানে দাওয়াত করে থাকেন। এবারে তাকে শুধু বঙ্গভবনেই ঈদ পালন করতে দেখা গেছে, বঙ্গভবনের বাইরে দেখা যায়নি। বঙ্গভবনে পালন করতে দেখা যাচ্ছে এবং সেখানে গেস্ট নেই বললেই ছিল। মানে ব্যাপারটা এমন যে, এবং উপদেষ্টারা যে কথিত অবৈধ সরকারের যে উপদেষ্টারা, তারাও কিন্তু সেখানে আসেনি। ফলে মানে কার্যত জিনিসটা যেটা বোঝা যাচ্ছে, আমরা এটা বুঝতে পারছি দূরের থেকে, যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে অনেকটা হাউস অ্যারেস্টের মতোই আছে, উনি ভয়াবহ রকমের প্রেশারের মধ্যে আছে। তবে এটা আমি বলবো না যে তিনি কি আপনি যেটা প্রথমে বলেছেন যে তিনি আছেন বা তাকে কোথায় রাখা হয়েছে, এমন কিছু না। আছেন, কিন্তু তিনি অকার্যকর হিসেবেই রয়েছেন, হাউস অ্যারেস্টের মতো অবস্থাতেই রয়েছেন বলে আমি মনে করি। আমার অবজারভেশন তাই বলছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন রাষ্ট্রপতির ঠিক কি ক্ষমতা রয়েছে, কতদূর ক্ষমতা রয়েছে, সংবিধান কি বলছে, আমি সেটাও একটু জানতে চাইবো। একজন রাষ্ট্রপতির এই মুহূর্তে দাঁড়িয়ে কি করণীয়, আমরা তারপরে সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার ক্ষমতাটা কতটা, এরকম অরাজক পরিস্থিতিতে একজন রাষ্ট্রপতির ক্ষমতা কতটা, সংবিধান কি বলছে? আমাদের সংবিধানের রাষ্ট্রপতির ক্ষমতা যদি আপনি জানতে চান, তাহলে আমাদের সংবিধানের আপনার 48 নম্বর যে অনুচ্ছেদ আছে, সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা, তার যে চৌহদ্দি, তার যে কাজ করবার যেই অ্যাম্বিট যেটাকে আমরা বলি বা চৌহদ্দি, সেইটা নির্ধারণ করা আছে। রাষ্ট্রপতি কিন্তু আপনার বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকিবেন যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন। রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করিবেন। আপনি জানেন যে আমাদের যে বিজনেস রুলসটা যেটা আছে, মানে নাগরিকত্বের যেই ধাপটা আছে, তার মধ্যে রাষ্ট্রপতি হচ্ছে প্রথম নাগরিক, এইভাবেই বিবেচনা করা হয়, মানে তাদের পদটাকে এইভাবেই দেখা হয়। হ্যাঁ, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট যেটা আছে সেই অনুযায়ী রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করিবেন এবং এই সংবিধান অন্য কোন আইনের দ্বারা তাহাকে প্রদত্ত, তাহার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করিবেন। এই সংবিধানের 56 অনুচ্ছেদের 3 দফা অনুযায়ী কেবল প্রধানমন্ত্রীর ও 95 অনুচ্ছেদের 1 দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করবেন। তাহলে আপনার প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ এবং আপনার প্রধান বিচারপতিতে ওনার প্রধানমন্ত্রীর পরামর্শের প্রয়োজন হয় না, তিনি নিজেই করতে পারেন। এবং আরেকটা জিনিস আপনি একটু জেনে রাখেন, এখানে এই জিনিসটা একটু জেনে রাখার দরকার, সেটা হচ্ছে
যে তিনি কিন্তু 3 বাহিনী প্রধানকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী নিয়োগ দেন। পদত্যাগপত্র যদি আপনার ওয়াকার সাহেব দেন, সেটা কিন্তু দিতে হবে এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কাছেই, এবং তাকে সেটা কিন্তু আপনার করতে হবে, কি যেন বলে, অ্যাপ্রুভ করতে হবে। ফলে বর্তমান যে সেনাপ্রধান আছে তার কিন্তু তার চাকুরির অনেক কিছুই রাষ্ট্রপতির কর্মকাণ্ডের সাথে বা রাষ্ট্রপতির থাকা না থাকার সাথে জড়িত আছে বলে আমার মনে হয়। অন্ততপক্ষে আইন যেভাবে বলে, আইনের ব্যাখ্যা যেভাবে আছে সেই অনুযায়ী সেই রাষ্ট্রপতি আপনার এটাও করতে পারেন যে কারো যদি ধরেন কোন দণ্ড হয়ে যায় বাংলাদেশের 48-এর, এটা 49 ধারা অনুযায়ী, 49 ধারা তো না, 49 অনুচ্ছেদ অনুযায়ী, সেক্ষেত্রে তিনি তার সাজা মওকুফ করতে পারেন, সাজা কমিয়ে দিতে পারেন, সাজা হ্রাস করতে পারেন। মানে অর্থাৎ কোনো একজন ব্যক্তির সাজা হয়ে গেলে সেটাকে কমানো, বাড়ানো, মওকুফ করা, সেই ক্ষমতাও তিনি রাখেন। এটা আমাদের সংবিধানের 49 ধারা অনুচ্ছেদে বলা আছে। যেহেতু তিনি 2023 সালে শপথ নিয়েছেন, আমি ভুল না করে থাকলে, সেহেতু তার পদের মেয়াদটাও কিন্তু 5 ইয়ার্সের, অর্থাৎ 2028 সালের সামটাইমস ইন এপ্রিল, আমার ধারণা উনি সম্ভবত এপ্রিলে ক্ষমতা তিনি নির্বাচিত হয়েছিলেন। ফলে 2028 সাল পর্যন্ত থাকবেন। এখানে আরো বলা হয়েছে 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না। আচ্ছা, রাষ্ট্রপতির দায় মুক্তি, এই সংবিধানের 52 অনুচ্ছেদে হানি না ঘটায় বিধান হইতেছে, রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করতে গিয়া কিংবা অনুরূপ বিবেচনায় কোনো কার্য করিয়া থাকিলে বা না করিয়া থাকিলে সেজন্য তাহাকে কোনো আদালতের জবাবদিহি করিতে হইবে না। তবে এই দফা সরকারের বিরুদ্ধে কার্যধারা গ্রহণে কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করিবে না। রাষ্ট্রপতির কার্যভার কালে তাহার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাইবে না, এবং তার গ্রেফতার বা কারাবাসের জন্য কোনো আদালত হইতে পরোয়ানা জারি করা যাইবে না। তো এই গ্রেফতার এবং পরোয়ানার ব্যাপারে এখানে আপনার 51(2)-এ লেখা থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে তাকে অনেকটা হাউস অ্যারেস্টের মতোই আছে, এক ধরনের ভয়ঙ্কর প্রেসারেও আছে, এবং কথায় কথায় রাষ্ট্রপতিকে সারমেয় বলে গালি দিচ্ছে, সেটার কোনো বিচার হচ্ছে না, ন্যূনতম একটা জিডি পর্যন্ত হচ্ছে না। এই হচ্ছে বর্তমানে রাষ্ট্রপতির অবস্থা। অপমান তারপরে হচ্ছে যে নানান ভাবে তাকে অপদস্থ করা, এগুলো তো হর হামেশা আমরা দেখতেই পাচ্ছি, এবং এইভাবেই চলছে। যদি আপনি জানতে চান আর কি, বা রাষ্ট্রপতির অবস্থা কি, রাষ্ট্রপতির ক্ষমতা কি, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা আপনার মনে হয় জানা দরকার এই জায়গাতে, সেটা হচ্ছে যে প্রশ্ন আসতে পারে যে এই রাষ্ট্রপতিকে কি কোনো লিগালি অপসারণ করবার কোনো পদ্ধতি আছে? দেখুন, আমাদের 53-র 1 ধারা অনুচ্ছেদ, আমি বারবার ধারা বলছি, সংবিধানের যে অনুচ্ছেদ যেটা আছে 53-র 1, সেখানে বলছে শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতি তাহার পদ হইতে অপসারিত করা যাইতে পারিবে, ইহার জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে কথিত অসামর্থ্যের বিবরণ লিপিবদ্ধ করিয়া একটি প্রস্তাবের নোটিশ স্পিকার আকার নিকট প্রদান করিতে হইবে। তাহলে আপনার যখন একজন রাষ্ট্রপতিকে আপনার অপসারণ করবেন, তখন আমাদের যে সংসদ আছে, সংসদ সদস্য, সেই সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশ সাইন করবে, এবং তার অসামর্থ্যের কি অসামর্থ্য আছে সেটাতে নিচে লেখে সেখানে সিগনেচার করতে হবে, এবং সেটা প্রস্তাব আকারে স্পিকারের কাছে পাশ করতে হবে। আচ্ছা, মানে এখন যেহেতু সংসদ নেই, ফলে এই প্রথম দফাতে যা নিয়ম কানুন আছে সেই অনুযায়ী তাকে অপসারণ করা যাবে না। দ্বিতীয় পদ্ধতিটা কি? সংসদ অধিবেশনরত না থাকিলে নোটিশ প্রাপ্তি মাত্র স্পিকার সংসদের অধিবেশন আহ্বান করিবেন, এবং একটি চিকিৎসা পর্ষদ, ওই বাকি আলাপে আমি যাবই না। আসলে প্রথম কথা হচ্ছে যে সংসদ অধিবেশন ধরা যাক যে নাই, তখন সংসদ সদস্যরা যে প্রস্তাবটা স্পিকারের কাছে দিবে যে তিনি আসলে অসুস্থ, তিনি মানসিকভাবে সুস্থ না, শারীরিকভাবে সুস্থ না, এই যে প্রস্তাব আকারে দিচ্ছে স্পিকারের কাছে, সেই সুযোগও নেই। কারণ আমাদের সংসদ সদস্যের পদই আপনার বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। সোজা কথা হচ্ছে যে এমন প্রভিশন ক্রিয়েট করা হয়েছে যেখানে আমাদের সংসদ সদস্যও নেই, স্পিকারও নেই। ফলে এই রাষ্ট্রপতিকে অপসারণের যে প্রথম 2টা পদ্ধতি, তার একটিও আসলে সম্ভব না। আচ্ছা, এরপরের যেটা আছে যে ওই প্রস্তাবটা নেওয়ার পরে কি হবে না হবে সেটা নিয়ে আলোচনা হবে। ফলে প্রথম 2টা সংবিধানের 53-র 1 এবং 2 যদি আমরা সরলভাবে পড়ি, অর্থাৎ লিটারাল অ্যাপ্রোচ আমরা যদি এখানে দেই, তাহলে পরিষ্কারভাবে বলা যেতে পারে যে রাষ্ট্রপতিকে অপসারণ করা রীতিমতো
অসম্ভব। এই অসম্ভব বলেই কি এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি নিজের থেকে যাতে রিজাইন করে যান, তার জন্য কি ইউনূসের লোকজন এত চাপ দিচ্ছে? প্রেশার তো দেওয়ার চেষ্টা করেছেই। আপনি একদম সঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন যে রাষ্ট্রপতিকে সরানোর জন্য ইতিমধ্যে আপনি জানেন যে টোকাইদের নেতৃত্বে মব পরিচালিত হয়েছে, বঙ্গভবনের মতো এরকম একটা সুরক্ষিত জায়গা অ্যাটাক করা হয়েছে, সেখানে 3 জন টোকাই এবং কিছু আপনার সাধারণ যারা জনগণ আছে তারাও ভয়ে দৌড়াতে গিয়ে আপনার আহত হয়েছে, আর 3 জন টোকাই সেখানে আহত হয়েছে বলে আমরা স্লোগান দেওয়া হয়েছে, তারপর রাস্তাঘাটে তাকে নিয়ে গালিগালাজ করা হয়েছে, এগুলো তো আমরা প্রতিনিয়তই দেখছি। ফলে আমাদের সংবিধানকে যদি আমরা ফলো করি সেই অনুযায়ী আপনার রাষ্ট্রপতির অপসারণ সম্ভব না, কারণ সংসদ এখন কার্যকর নেই। আর তাছাড়া সেনাবাহিনী প্রধানের একটা বড় ধরনের প্রাণ ভোমরাও হচ্ছে হলো রাষ্ট্রপতি। ফলে আবার রাষ্ট্রপতিরও মোটামুটি বলা যেতে পারে যেটা সুরক্ষার ব্যাপার কিন্তু প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের আছে যারা সেনাবাহিনী থেকে আগত। ফলে এইটাকে আমি বলবো একটা ভাইস ভার্সা। এই দুটো জিনিসই কিন্তু আবার এই যে ইউনূস বাহিনী যারা আছে, দখলদার বাহিনী, এই টোকাই বাহিনী, তাদের জন্য মাথা ব্যথার কারণ। কারণ তারা মনে করে যে সেনা প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের আমলে বলতে 5ই অগাস্টের জঙ্গি হামলার আগে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং সেনা প্রধান, ফলে তাদের দুজনকে রাখা তাদের জন্য ঝুঁকিপূর্ণ এবং তারা প্রতিনিয়ত এই দুজনকে সন্দেহ করে আসছে। দুজনকে তারা আপনার একেবারে যত রকমের হার্ড টাইম দেওয়া প্রয়োজন সেই হার্ড টাইমটা দিচ্ছে, যেটা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। কিন্তু আমি মনে করি যে সেনাবাহিনীর জন্য এখনো পর্যন্ত চুপ্পু সাহেব সুরক্ষিত আছে বলে আমার অন্ততপক্ষে মনে হয়। আমি জানি না ভবিষ্যতে সেটা কতটুকু থাকবে বা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে। একেবারেই আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে চুপ্পু সাহেবকে কেন্দ্র করে কিন্তু সেখানে অপমান, লাঞ্ছনা এত কিছু চলছে, তা সত্ত্বেও তিনি চুপ করে রয়েছেন। তাহলে কি এবার যখন তার ধৈর্যের বাঁধটা ভাঙবে তিনি কি ভারতের দ্বারস্থ হবেন, ভারতের কাছে সাহায্য চাইবেন? যদি তিনি ভারতের কাছে সাহায্য চান তাহলে ভারতের স্ট্যান্ড পয়েন্ট কি হবে? এই মুহূর্তে এই যে রাষ্ট্রপতি তিনি চুপ করে রয়েছেন, তিনি অপমান সহ্য করছেন, কেন সহ্য করছেন? এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি যদি ভারতের কাছে সাহায্য চান তাহলে ভারত কি সাহায্য করবে? কারণ ভারত কিন্তু বাংলাদেশ যতই বৈরিতা করার চেষ্টা করুক না কেন, ভারত কিন্তু শুরু থেকে তার বন্ধুত্ব বজায় রেখে এসেছে। চাল দেওয়া থেকে শুরু করে আর্থিক অনুদান কোনো জায়গাতেই ভারত কিন্তু বলেনি যে না বাংলাদেশের পাশে থাকবো না। এ নিয়ে কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিজম মজুমদার। একটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে তিনি অপমানটা সহ্য করছেন, তিনি চুপ করে রয়েছেন। তো সবারই তো একটা ধৈর্যের বাঁধ থাকে, সেটা সেই বাঁধটা যদি ভেঙে যায় তাহলে কি তিনি ভারতের শরণাপন্ন হবেন? কি মনে হচ্ছে আপনার? প্রথম ব্যাপার যেটা হচ্ছে যে ভারত একটি আলাদা রাষ্ট্র, বাংলাদেশ একটি আলাদা রাষ্ট্র, দুটোই সার্বভৌম। যদিও বাংলাদেশের সভরেন্টি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ এরকম একটা সভরেন কান্ট্রি যদি আমি যেখানে বলি, যেখানে গত 8টা মাস ধরে একটা অবৈধ শাসক সেখানে বসে আছে, টোকাইদের শাসন চলছে, সেখানে হত্যা, লুটপাট, ধর্ষণ ক্রমাগতভাবে চলছে, মানুষকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে। মানে সোজা কথা হচ্ছে যে এইটাকে আসলে একটা সার্বভৌম রাষ্ট্র বলা যায় না। তারপরেও আমি যুক্তির খাতিরে আমি এটা বলবো যে ধরুন আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, আমি মনে করি না যে রাষ্ট্রপতি ভারতের কাছে সাহায্য চাইবেন। কারণ হচ্ছে যে ভারতের কাছে ধরা যাক আমি হাইপোথেটিক্যাল বা একটা কল্পনা প্রসূত ভাবে যদি চিন্তা করি যে তিনি ভারত না বলেও যদি ধরা যাক যে কোনো একটি দেশের কাছে সাহায্য চাইলেন, এখন সেটা ভারত হতে পারে, সেটা চায়না হতে পারে, আমেরিকা হতে পারে, মঙ্গোলিয়া হতে পারে, হন্ডুরাস হতে পারে, যে কোনো দেশ হতে পারে। ভারত কি আসলে ওভারল্যাপ করবে? যে ভারত কি আসলে আন্তর্জাতিক ট্রিটিগুলোর কথা মাথায় রাখবে? জাতিসংঘের যেই তারা যে দায়বদ্ধতার অধীনে আছে সেগুলোকে তারা মাথায় রাখবে? দেখুন, এইটা তো খুবই সত্যি কথা যে ভারতের সাথে একটা সময় বাংলাদেশের অনেক সরকারেরই ভালো সম্পর্কই ছিল। আমি যদি এই সরকারকে বাদও দেই, এই অবৈধ টোকাইদেরকে বাদও দেই, যারা মোটামুটি একটা যুদ্ধ বাঁধাবার তালে আছে, এটা ছাড়াও বাংলাদেশে এর আগে আওয়ামী লীগ সরকারের সাথে ভালো একটা সম্পর্ক ছিল, সেটা ঐতিহাসিকভাবে জানেন। মুক্তিযুদ্ধের ইস্যুস গুলো এখানে জড়িত। পরবর্তী সময় যখন আপনার বিএনপি সরকার ছিল, তা বিএনপি সরকারেরও সাথে, যদিও বিএনপির একটা রাজনীতি হচ্ছে ভারত বিদ্বেষী রাজনীতি, এটা তারা মুখে বললেও
সম্পর্ক আসলে ওই অর্থে কখনোই ইন্ডিয়ার সাথে আসলে এমন অবস্থাতে যায়নি, এক্সেপ্ট 2001 থেকে 2006 সময় যে 10 লাখ অস্ত্র মামলা, ভারতের যে যারা আলাদা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র চাইছে সেভেন সিস্টার্সে, সেই জায়গাতে অস্ত্রর সাহায্য দেওয়ার আগ পর্যন্ত এটা এমন একটা সম্পর্ক ছিল যেখানে আমার মনে হয় না কোনো যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে। ভারতের কাছে যদি বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি সাহায্য চায়, যেটা আমি মনে করি না যে এটা অ্যাবস্ট্রাক্ট একটা ভাবনা, তারপরেও আপনি যেহেতু প্রশ্ন করেছেন উত্তরটা আমাকে দিতে হয় যে ভারত আমার মনে হয় না আন্তর্জাতিক চিঠিগুলোর কথা মাথায় রেখে, হ্যাঁ এটা ঠিক, এটা খুবই সত্যি কথা যে বাংলাদেশ রাষ্ট্র যদি বিপদে পড়ে, আজকে যদি ধরেন আমাদের সাধারণ জনতাকে, ধরা যাক যে 100 জন জনতাকে জিম্মি করে বসে আছে এই দখলদার বাহিনী, তখন ভারত কি করবে? ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এটা জানাতে পারে। প্রত্যেকটা জিনিসের তো একটা রাস্তা আছে, ইউনাইটেড নেশনস আছে, তারপরে হচ্ছে যে সার্কের অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রদেরকে নিয়ে আলাপ করতে পারে যে বাংলাদেশে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা, পাবলিকদেরকে জিম্মি করে আছে, সাধারণ জনতাকে জিম্মি করে আছে, এইটার আইনি রিজলিউশন গুলো কি হতে পারে, রিজলভ কিভাবে করা যেতে পারে। কিন্তু সরাসরি ভারত কোন ধরনের হস্তক্ষেপ করবে আমি অন্ততপক্ষে তা মনে করি না। এবং সবচেয়ে বড় ব্যাপার, রাষ্ট্রপতি যে এই ধরনের কোনো সাহায্য চাইবেন তাও আমার কাছে অনেকটা অলীক চিন্তা বলে মনে হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার উপরে আমরা দেখলাম যে এই ইউনুসের যারা লোকজন রয়েছেন তারা কিন্তু প্রচন্ডভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন যাতে তিনি নিজে থেকে রিজাইন করে দেন, যেটা নিয়ে একটু আগে আমরা কথা বলছিলাম। তো কোথাও গিয়ে কি শেখ হাসিনার কথা শুনেই তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে চুপ করে রয়েছেন? তিনি এত ধরনের লাঞ্ছনা সহ্য করার পরেও কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন না বা শেখ হাসিনার কথা শুনে? কারণ শেখ হাসিনা তিনি কিন্তু পরিষ্কার, তার যে অডিও ক্লিপগুলো সামনে আসে সেখানে কিন্তু পরিষ্কার বলছেন যে আর কিছুটা সময়ের অপেক্ষা, তিনি ফিরবেন এবং তার পুরো এই যে যা কিছু হয়েছে তার যে অ্যাকশন নেওয়া সেটাও তিনি নেবেন। দেখেন, এখানে অনেকগুলো পয়েন্ট আপনি এনেছেন, আমার মনে হয় এই পয়েন্টগুলো অল্প করে প্রত্যেকটা পয়েন্টেরই জবাব দেওয়া ভালো। সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কোনো ধরনের ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা বা এখানে থাকার জন্য করেছেন কিনা এটা আমার জানা নেই। আর যদি আমার ধরেন জানা থাকেও, এটা ধরা যাক, আমি বলছি আমার জানা নাই, ধরা যাক যদি থাকতো আমি আসলে প্রকাশ্যে এই আলাপটা করতাম না। তবে আমার জানা মতে এই ধরনের কোনো কিছু বলেছেন বলে আমার মনে হয় না। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু সশস্ত্র বাহিনী নিরাপত্তা দিয়েই ভারতে নিয়ে গেছে। মাথা রাখতে হবে কে নিয়ে গেছে। বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী তারাই নিরাপত্তা দিয়ে তাকে কিন্তু একটা নিরাপদ স্থানে নিয়ে গেছে। তার মানে এখানে একটা ব্যাপার পরিষ্কার যে সশস্ত্র বাহিনী পরাজয় স্বীকার করেছে এই টোকাইদের কাছে, যে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে নিজ দেশে আমরা সুরক্ষা দিতে পারছি না, তাই বাইরের একটা দেশে তারা রেখেছে। এই তো মানে আমার তো অন্তপক্ষে ওইটাই ধারণা করা যেতে পারে। কারণ এই প্রশ্ন যদি ওঠায়, কারণ ওরা বলতে চায় যে টোকাইরা বলতে চায় যে তিনি পালিয়ে গেছেন, তিনি চলে গেছেন। আমি পৃথিবীতে এমন কোন পালানো দেখলাম না যে দেশের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা বা আর্মি যারা দেশকে করে, বর্ডার রক্ষা করে, বর্ডার তো না মানে দেশের যুদ্ধ অবস্থা থেকে দেশকে রক্ষা করে, দেশের মানুষকে রক্ষা করে, তারা পর্যন্ত নিরাপদে মাননীয় প্রধানমন্ত্রীকে অন্য একটি দেশে রেখে আসতে হলো। আচ্ছা, এরকম একটা অবস্থাতে আমি মনে করি না যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে এমন কিছু বলেছে যেখানে আছেন। রাষ্ট্রপতি তো তার যে পদাধিকার বল, মানে ওই পদাধিকার বলে তো আসলে উনাকে কেউ বাধ্য করতে পারে না যে আপনি এখান থেকে চলে যান, উনি যাবেন না। আমি মনে করি যে শাহাবুদ্দিন চুপ্পু তার সেই সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি এই জায়গাতে পার্টিকুলারলি তার সাহসের প্রশংসা করব। এই ধরনের একটা বৈরী পরিবেশে তিনি টিকে আছেন এখনো, কারণ উনি তো আসলে আইনগতভাবে লিগালি তিনি এই পদটাতে আছেন। যারা এখানে ক্ষমতাটা দখল করেছে তারাই লিগালি আছে, তাদের কথা শুনে রাষ্ট্রপতি কেন যাবেন? এই যে রাষ্ট্রপতি এখান থেকে, এবং রাষ্ট্রপতি যে কোনো সময় এই, আপনাকে রাষ্ট্রপতির ক্ষমতার কথা আপনি বলছিলেন, যেটা আসল কথাটাই আমার বলা হয়নি। রাষ্ট্রপতি কিন্তু যে কোনো সময়ে এই কথিত এই আপনার যে ইন্টারিম গভর্নমেন্টের কথা তারা বলছে এটাকে ভেঙে দিতে পারে, কারণ সব উপদেষ্টাই কিন্তু তার কাছে শপথ নিয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে তার কাছে সমস্ত এই কথিত উপদেষ্টারা শপথ নিয়ে আবার তার বিরুদ্ধে বলছে যার কাছ থেকে শপথ নিল। তো তিনি যদি শপথ না পড়াতেন তাহলে তারা উপদেষ্টা
হতে পারতো না। মানে আমার আসলে একটার সাথে আরেকটার এমন একটা ওভারল্যাপিং হয়, কারণ কি আমি তো আসলে শুরুতেই মনে করি এটা একটা ভয়েড, এটা একটা সম্পূর্ণ ইলিগাল সরকার। তো এরপর আবার আমাকেই আলোচনা করতে হচ্ছে যে শপথ কিভাবে নিয়েছেন না নিয়েছেন, ফলে আমার 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 কাছে মনে হয় এটা আমার জন্য একটা কষ্টের কন্ট্রাডিকশন হয়। আমি তো শুরুতেই মনে করি এটা একটা অবৈধ। রাষ্ট্রপতির কাছে যদি তারা শপথ নাও নিত, তারা যদি অবৈধভাবে তারা চালাতো, কিন্তু পুরোটাই অবৈধ হতো। তারা আবার সংবিধান কিভাবে কিভাবে যেন, যেখানে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশনই নেই, সেখানে আবার শপথও নেওয়ার এক নাটক করেছে। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, সোজা কথা হচ্ছে যে এটা খুবই ফানি এবং এটা খুবই দান্দিক যে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে আবার রাষ্ট্রপতির বিরুদ্ধে বলছে, রাষ্ট্রপতিকে অপসারণ বিষেধাগার করছে। এটা আমার কাছে একটা দেখবার মতো বিষয়। এটা ভবিষ্যতের জন্য একটা ব্যাপক প্রেসিডেন্ট বা নজির, যেটাকে আমরা আইনের ভাষায় বলি, নজির স্থাপিত হয়েছে ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ আসলে তো সবসময় সবার একরকম যাবে না, ভবিষ্যৎ আসবে। তো সেই জায়গাতে এই দখলদার বাহিনীকে কিন্তু তিনি আইনিভাবে তিনি কিন্তু বাতিল ঘোষণা করতে পারে। এখন এটার জন্য কারেজের প্রয়োজন আছে, এটার জন্য আরো অনেকগুলো বিষয়াদি প্রয়োজন। কিন্তু আপনি যদি আইনটা জানতে চান বা ক্ষমতা জানতে চান, অ্যাম্বিট অফ পাওয়ার জানতে চান, তাহলে এগুলোকে তিনি এমনি উচ্ছেদ করতে পারেন। এখন তিনি করবেন কিনা, করলে তিনি আসলে কার ক্ষমতাটা তার পেছন দিয়ে থাকা লাগবে, এইটাও আমার মনে হয় বিবেচ্য বিষয়। সো এই জায়গাগুলো আমার মনে হয় বিবেচনা করা যেতে পারে, বা হতে পারে যে এরকম যে রাষ্ট্রপতি যদি কিছু করতে হয়, তাহলে সশস্ত্র বাহিনীর একটা প্রচ্ছন্ন সাহায্যের প্রয়োজন আছে। আমি অন্তত পক্ষে তা মনে করি বা অ্যাজিউম করি। এখানে একটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাইবো, যে শেখ হাসিনার পদত্যাগপত্র, যে পদত্যাগপত্র নিয়ে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এত কথা বললো যে শেখ হাসিনা তিনি পদত্যাগপত্র দিয়ে দিয়েছেন, কিন্তু এই চুপ্পু সাহেব তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে আমার কাছে কোনো রকম কোনো পদত্যাগপত্র আসেনি। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই নয় কি? একদম। এটা নিয়ে আপনি জানেন যে গত বছরের অগাস্টের পরের যে এই মাসগুলো, এইটা একটা বড় ধরনের হট টপিক ছিল, বা এমন একটা টপিক ছিল যে সবচাইতে বেশি ডিসকাসড একটা টপিক। আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধানের 57 ধারার বিভিন্ন যে 57 অনুচ্ছেদের বিভিন্ন অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনার তার রেজিগনেশন পেপারটা রাষ্ট্রপতির কাছেই দিবেন। কারণ রাষ্ট্রপতি কিন্তু নিয়োগটা দেন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং প্রধান বিচারপতিকে। ফলে আমরা জানি যে চুপ্পু সাহেবের কাছে এই ধরনের কোনো রেজিগনেশন ছিলেন না, যেটা পরিষ্কারভাবে তিনি তার আপনার সাক্ষাৎকারগুলোতে বলেছেন। এটা মনে হয় বলাটা বাহুল্য এই মুহূর্তে এসে যে আলাপটা, কিন্তু এতটুকু জেনে রাখা দরকার যে কোনো ধরনের পদত্যাগপত্র দেওয়া হয়নি। এবং পরবর্তী সময়ে আপনার সুপ্রিম কোর্টের আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের একটা অপিনিয়ন নেওয়া যেতে পারে, একটা গাইডলাইন নেওয়া যেতে পারে, বাট এটা বাইন্ডিং কি? আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা বাইন্ডিং না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে, কেন সুপ্রিম কোর্টের একটা অপিনিয়ন লাগবে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রভিশন যেহেতু ছিল না, তাই সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন নিয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছে, তারা বলতে চায়। পরবর্তীকালে আপনার অ্যাডভোকেট মহসিন নামে এক ভদ্রলোক সেই সুপ্রিম কোর্টে এই নথিটা চেয়েছে, নথির আবেদন করেছে যে আমরাও সেই নথিটা দেখতে চাই যে কি ধরনের ইনস্ট্রাকশন কোর্টকে দেওয়া হয়েছে। দেখা গেল যে কোর্টের একটা অর্ডার পত্র থাকলেও, অর্থাৎ অর্ডার বলতে তাদের একটা অপিনিয়ন থাকলেও, সুপ্রিম কোর্টে কোনো ধরনের এই জাতীয় ফাইল নথিভুক্ত করা হয়েছে কিনা আজ পর্যন্ত সেটা পাওয়া যায়নি, সেই নথিই নাই। ফলে আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের যে একটা ক্ষমতা আছে অপিনিয়ন দেওয়ার বা গাইডলাইন দেওয়ার, সেইটাও আসলে এখানে যথাযথভাবে পালন করা হয়নি। অর্থাৎ এটা অবৈধ, যেটাকে আমরা নাল এন্ড ভয়েড বলবো, এবং এটাকে আমরা আইনের ভাষাতে বলবো আপনার ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ শুরুতেই বাতিল। তাহলে আপনার মূল প্রসঙ্গগুলোকে আমি একটু সামারি যদি করি, আপনার প্রশ্নগুলো এখন পর্যন্ত আপনি আমাকে যা করেছেন, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি কি বন্দী? রূপক অর্থে মেটাফোর অনুযায়ী তিনি বন্দী। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে তাকে হয়তোবা
টিভিতে দেখতে পাচ্ছেন, কোন প্রোগ্রামে তিনি ফুল দিতে যাচ্ছেন, বা প্রথম নাগরিক হিসেবে তিনি দেশের 1 নম্বর নাগরিক হিসেবে তিনি সেই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টটা পালন হিসেবে হয়তোবা যাচ্ছেন, তার ওই প্রোটোকলটাও তিনি পাচ্ছেন, সিকিউরিটি পাচ্ছেন, কিন্তু কার্যত তিনি বন্দী, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তার ক্ষমতা আছে যে এই টোকাই সরকারদের ক্ষমতাকে শেষ করে দেওয়া, এটাকে অবৈধ ঘোষণা করা, এবং ইমার্জেন্সি তিনি ঘোষণা করতে পারেন। আরেকটা ক্ষমতা আছে, আমাদের সংবিধানের 141 নম্বর যেই অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদ অনুযায়ী তিনি কিন্তু ইমার্জেন্সি ঘোষণা করতে পারেন, এবং সেই ইমার্জেন্সি কিন্তু প্রধানমন্ত্রীর এক ধরনের নির্দেশনা থাকলেই হবে। তো প্রধানমন্ত্রী তো সেই নির্দেশনা আপনার হোয়াটসঅ্যাপেও দিতে পারেন, টেলিফোনেও দিতে পারেন, ইমেলেও দিতে পারেন। সো সেই নির্দেশনা যদি প্রধানমন্ত্রী দেন, রাষ্ট্রপতি কিন্তু ইমার্জেন্সি ঘোষণা করতে পারেন। ইমার্জেন্সি ঘোষণা করলে আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, যেগুলো আমাদের সংবিধানের 3য় ভাগে বিধৃত হয়েছে, তার একটিও থাকবে না। ফলে এইটা আপনি জেনে রাখেন যে রাষ্ট্রপতি কিন্তু এখন চাইলে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এই জরুরি অবস্থা ঘোষণা করলে কোনো ধরনের মৌলিক অধিকার থাকবে না, কারো কোনো মিছিল, মিটিং, রাজনৈতিক দল, মামলা, মোকদ্দমা কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। এইটা কিন্তু একটা বড় ধরনের তার ক্ষমতা ইমার্জেন্সি ঘোষণা করার ব্যাপারে। এরপরে আপনি জানতে চেয়েছেন মনে হয় যে লাস্টের প্রশ্নটা যেন কি ছিল আপনার, আমি সামারি করছিলাম একদম শেষ দিকে যখন আপনি আলোচনা করেছেন প্রশ্নটা, আপনার মনে আছে আপনি কি প্রশ্ন করেছিলেন আমাকে? আমি এইখানে যে বিষয়টা একবার আপনার কাছে জানতে চাইবো, আপনি যে বিষয়টা বলছিলেন ভারতের কাছে সাহায্য চাইবেন কিনা। হ্যাঁ, ভারতের যে জায়গাটাতে আমি আপনাকে উত্তর দিয়েছি যে এই ধরনের চাওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, ইন্টারন্যাশনাল কমিউনিটি, ভারতকে যদি আমি আন্তর্জাতিক কমিউনিটির একজন সদস্য হিসেবে ধরি, আপনি দেখেন বাংলাদেশ, আমি যদি এখন ভারতকে নিয়ে বলি যে হ্যাঁ ভারতের কাছে উনি চাইবেন, ভারত অ্যাটাক করবে, এই অংশটা কেটে কালকেই ধরেন অনলাইন পুরাপুরি ভাইরাল করে দিবে। বরঞ্চ এইভাবে বলাটা বেটার যে ভারতকে আপনি ওই যে ভারত বিদ্বেষী জায়গাটা, ওই জায়গাটাকে সরিয়ে অন্য অনেকগুলো দেশের মতোই ভারত একটা দেশ, এইভাবে বিবেচনা করে আপনি যদি দেখেন যে কোনো মানে ইন্টারন্যাশনাল কমিউনিটির অংশে ভারতও পড়ে, সেটা পৃথিবীর সব রাষ্ট্রেই পড়ে, বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক কমিউনিটি, তারা যদি জাতিসংঘের মাধ্যমে আইনগতভাবে কোনো কিছু রিজলভ করতে পারেন, কোনো ধরনের স্যাংশন আরোপ করে, সেটা হতে পারে। স্যাংশন আরোপ করার ক্ষমতা তো আপনারা জানেন যে আমেরিকা স্যাংশন আরোপ করেছে, ভারত স্যাংশন আরোপ করতে পারে, নেপাল স্যাংশন আরোপ করতে পারে, ভুটান স্যাংশন আরোপ করতে পারে যে বাংলাদেশের সাথে কোনো বাণিজ্য করবে না নেপাল, বাংলাদেশের সাথে রাশিয়া কোনো বাণিজ্য করবে না। মানে এই ধরনের ঘটনা যদি ঘটে, তাই না? আমরা তো অতীতে দেখেছি যে কোনো স্বৈর শাসক বা রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে অন্যান্য যারা রাষ্ট্র আছে তারা স্যাংশন দিয়েছে, যেমন আপনার মিয়ানমারের সামরিক জান্তার উপরে নানান ধরনের স্যাংশন আছে। ঠিক একইভাবে ভারত কিন্তু স্যাংশন দিতে পারে, ভারত যদি চায়। মানে ভারত যদি চায়, আমি বলছি না যে ভারতের দেওয়া উচিত, ভারত যদি চায়। কারণ এখন যদি আমি এটা বলতে যাই, দেখা যাবে যে এই অংশটা কেটে আবার দিয়ে দিচ্ছে যে নিঝুম মজুমদার বলেছে যে ভারত যাতে বাংলাদেশকে স্যাংশন দেয়। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই টোকাই সরকার যেইভাবে ইচ্ছা ওইভাবে উৎখাত হলে আমার কোনো আপত্তি নেই। যেইভাবে ইচ্ছা, যেইভাবে, যে কোনো যার মাধ্যমে উৎখাত হলে আমার অন্তপক্ষে কোনো আপত্তি নেই। বাট আমি তারপরেও বলছি যে ইন্টারন্যাশনাল কমিউনিটি একটা রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে, সেই অনুযায়ী হয়তো বা হবে। আমার ইচ্ছা আর বাস্তবে দুটো আলাদা জিনিস। তো সেই জায়গাতে আলাপটা হচ্ছে এমন যে রাষ্ট্রপতির একটা ভালো ক্ষমতা আছে, সেটা তিনি প্রয়োগ করবেন কিনা, নাকি এইভাবে বন্দি অবস্থাতে তিনি থাকবেন, সেটা একটু দেখার বিষয়। আমি আরো একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে শেখ হাসিনার সময় পর্বে আমরা দেখেছিলাম যে বাংলাদেশে প্রচুর উন্নতি হয়েছে, কিন্তু যখন থেকে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে কোনো রকম কোনো উন্নতি তো হয়নি। ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, টাকা পয়সা নেই বললেই চলে, তো যে স্ট্যান্ডার্ড অফ লিভিং সেটা অনেকটাই নেমে গিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এত কিছু যখন বাংলাদেশের সঙ্গে খারাপ হচ্ছে, সেখানে মানুষের উপরে অত্যাচার হচ্ছে, সে যে ধর্মেরই হোক অত্যাচার হচ্ছে, তৎসত্ত্বেও কেন রাষ্ট্রপতি তিনি চুপ করে রয়েছেন? মানে কোথায় গিয়ে বাদ সাজছে, কোথায় গিয়ে তার হাত পাটা বাঁধা রয়েছে যে এত অবক্ষয় দেখার পরেও তিনি কোন রকম কিছু করছেন না? কারণ তার কাছে তো ক্ষমতা রয়েছে। আপনার মতো এই প্রশ্নটা আসলে সত্যি কথা বলতে আমার নিজেরও। আপনি যে একাই বিস্মিত হচ্ছেন, আপনি যেমন বিস্মিত হয়ে আমাকে জিজ্ঞেস করছেন, আমি একই সাথে বিস্মিত হচ্ছে, আর আমার আরেকটা অনুভূতি কাজ করছে যে আমার কষ্ট হচ্ছে যে এরকম একটা ভীষণ বাজে একটা অবস্থা বাংলাদেশের, সেই জায়গাতে রাষ্ট্রপতি কি তার ঠিক যতটুকু করবার কথা
ততটুকু করেছেন? এই প্রশ্ন হয়তো বা আগামী দিনে আরো আসবে। আমরা আজকে বঙ্গভবনে কি হচ্ছে না হচ্ছে, কি ধরনের প্রেসার, কি ধরনের বিপদের মধ্যে তিনি আছেন, একদিন হয়তো বা সেই বই আকারেই আমরা এগুলো জানবো, এখন জানতে পারছি না। অতীতেও আমরা এরকম দেখেছিলাম, পরে আমরা জেনেছি নানান ভাবে আত্মজীবনীতে বা পরবর্তী সময় যখন সংবাদ হয়েছে সেগুলাতে। দেখেন, এইটাকে আপনি যখন সরকার বলছেন তখন আমি সরকারের সাথে একটি শব্দ যোগ করছি, অবৈধ সরকার। আপনারাও একটু বিবেচনা করে দেখবেন যে এটা অবৈধ সরকারই, কারণ বাংলাদেশের সংবিধানকে যদি আপনি রেসপেক্ট করেন বা বাংলাদেশ রাষ্ট্রের যদি আপনার কাছে মনে হয় এটা একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের সংবিধান কিন্তু এই ধরনের কোনো শাসন ব্যবস্থা নেই। ফলে এটা একটি অবৈধ সরকার হিসেবেই আসলে আমার মনে হয় উল্লেখ করা প্রয়োজন। তো এরকম একটা অবৈধ অবস্থাতে যেখানে আপনার যারা অন্য ধর্মাবলম্বীরা আছে, মুসলমান যারা ধর্মাবলম্বীরা আছে, তারাও যেমন টর্চারের শিকার, তাদেরকে খুন করছে, মারছে, গ্রেফতার করছে, কথা বলতে দিচ্ছে না। হ্যাঁ, একইভাবে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে ধরপাকড় করছে, মারছে, তাদের বাড়িঘর লুট করছে। আপনি যেমন ধরেন যে চিন্ময় প্রভু, হ্যাঁ, আপনার ইসকনের যিনি প্রধান এই যে এটাকে কি বলবো, আপনার আধ্যাত্মিক যেই নেতা রয়েছেন, এই চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে আজকে মাসের পর মাস আপনার আটক করে রেখেছে। আপনি জানেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুর কিন্তু খাদ্যাভ্যাসের ভেতরে কিন্তু অনেক রেস্ট্রিকশন আছে। তিনি সম্ভবত ভেজিটেরিয়ান, তারপর হচ্ছে যে নিজ হাতে তিনি রান্না করে খান, কাউকে ছুতে দেন না। এইরকম একটা অবস্থাতে তাকে আজকে যেই তার ধর্ম পালন করতে দেওয়া হচ্ছে কিনা আমি নট কোয়াইট শিওর, তিনি সেখানে তার ধর্ম পালন করতে পারছেন কিনা, তিনি তার কথা তো বলতেই পারছেন না। তাকে গ্রেফতার করা হয়েছে কিসের জন্য করা হয়েছে? যে আপনার বাংলাদেশের পতাকা নাকি নিচে ছিল, ইসকনের পতাকা নাকি উপরে ছিল। কি একটা অবস্থা! অথচ চারদিকে আইসিস এর পতাকা ঘুরছে বাংলাদেশে। আচ্ছা, সেখানে কোনো মামলা হচ্ছে না, সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না। এখন এটা আমার কথা না, বাংলাদেশে একজন অতি পরিচিত অভিনেতা আছে, তার নাম অনন্ত জলিল। অনন্ত জলিল সাহেব আবার একসাথে ব্যবসায়ীও বটে। আমি জানি না আপনি সেই ভদ্রলোকের নাম শুনেছেন কিনা। হ্যাঁ, তিনি বেশ কিছু মুভি করেছেন। তো সেই ভদ্রলোক খুবই বড় একজন ব্যবসায়ী এবং বেশ বাংলাদেশের অর্থ সমাগমের দিক থেকে বা অর্থ আমদানির দিক থেকে রেমিটেন্স আনার জন্য তার একটা ভূমিকা আছে, এটা অস্বীকার করা যাবে না। অনন্ত সাহেব সেদিন সংবাদ সম্মেলনে পরিষ্কার করে বলেছেন যে আমাদেরকে মেরে ফেলুন, আমাদেরকে বাঁচতে দিন। হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে, এখন শ্রমিকরা এসে বলছে যে এই কথা বলছে, সেই কথা বলছে, তারা আন্দোলন করছে। করবে না? শত শত আপনার কারখানা বন্ধ হয়ে গেছে, তাদেরকে ফ্যাসিলিটেট করা হচ্ছে না। ফলে এই সরকারের, এই অবৈধ সরকারের সময় ব্যবসা বাণিজ্যগুলো ভেঙে পড়ছে, অর্থনীতি ভেঙে পড়ছে, আপনার ইন্টারন্যাশনাল রিলেশন গুলো তিক্ততা থেকে তিক্ততার পর্যায়ে পৌঁছেছে। তো এরকম একটা সিচুয়েশনে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলছেন যে আমি ফিরে আসব, সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কথা কিন্তু আমি যদি নাও শুনতাম, তাহলে আপনাকে আমি বলতে পারতাম ইজিলি যে এই অবৈধ সরকার বেশি দিন নাই। আমি বারবার বলেছি এবং আমি বলেছি যে আপনি আপনার হাতের করেক্ট কাউন্টডাউন শুরু করতে পারেন, যে এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে, লাথি উষ্টা দিয়ে বাংলাদেশের মানুষ তাদেরকে বিদায় করবে এবং চিরতরে তাদেরকে নির্মূল করবে। এটা আমার বিশ্বাস না, এটা আমার কাগজে কলমে যোগ বিয়োগ করলেই বের হয়ে যায়। আপনি কতক্ষণ সহ্য করবেন? রিক্সাওয়ালা, মুটে, মজুর, ভিক্ষুক পর্যন্ত বলছে যে তাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে। ফলে যখন আপনার প্রান্তিক লেভেলের মানুষরা এই ধরনের অভিযোগ করে, তাহলে বুঝবেন যে তার মরণ ঘন্টা বেজে গেছে। সো এটা সময় মাত্র। আমরা শুধু জানি না ব্যাপারটাই এখন সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াচ্ছে।